নমস্কার। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইরের আবহাওয়াটা কিন্তু খুব ভালো। আর এই আবহাওয়াতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম 12তলার ওপরে। এমনি এমনি দাঁড়িয়ে নেই, রয়েছি আজকে একজনের সঙ্গে আড্ডা দেব। কার সাথে আড্ডা দেবো তার আগে তার পরিচয়টা নিশ্চয়ই দেবো, কিন্তু তাও আপনাদেরকে আমি বলে রাখি, যিনি আপনাদের মনের মধ্যে অনেক জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই অনেক চরিত্র করে, যেমন আনন্দীর পাবলো বা নিম ফুলের মধুর বাবুর বাবু যিনি ছিলেন। এছাড়াও যে রিসেন্ট কিছুদিন আগেই যে ধারাবাহিকটি আপনারা দেখেছিলেন সেটি হচ্ছে বেশ করেছি প্রেম করেছি স্বয়ং। বুঝতে পারছেন কার কথা বলছি, তাই আর বেশি হেয়ালি না করে চলুন আলাপ করাই। নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাজদীপ। তো প্রথমে রাজদীপকে জিজ্ঞেস করবো কেমন আছো? খুব ভালো আছি। আর সব থেকে বড় কথা তোমার যেটা বললাম, এখানে এসে আর এই ভিউটা দেখে তো আমার মনটা আরো খুশি হয়ে গেছে, কারণ এরকম ওপেন জায়গা অনেক সময় পর আমি এলাম। এবং সব থেকে বড় কথা আমাদের জন্য যেটা হয়, যেটা বলছিলাম গল্প করতে করতে, গান করার ক্ষেত্রে, গিটার নিয়ে কোনো গান বানানোর ক্ষেত্রে, এবং আমাদের নানা রকম, আমি যেহেতু লেখালেখিও করি, অনেক রকম লেখালেখি, কবিতা, গান, এই সব কিছুর জন্যই নেচার খুব দরকার হয়, যেটা আমরা সবসময় পাই না। এখানে এসে এই জিনিসটা দেখে আমি এত খুশি। আই থিঙ্ক আজকে আমাদের গল্প আড্ডা খুব সুন্দর হতে চলেছে। আচ্ছা, যেটা দেখতেই পেলে যে এইরকম ওয়েদার, আড্ডা তো চলবেই, অনেক কথাবার্তা হবে, সবকিছুই হবে। তার আগে বলি, এই যে এরকম ওয়েদার, বৃষ্টি বা ধরো মেঘলা, এই সময় তুমি কি করো সাধারণত, অফ থাকলে, শুটিং না থাকলে? যেটা বললাম, যখন নিজের অফ টাইম পাই নিজের টাইমে, এবং এই রকম যখন ভিউ, এই ভিউ তো আমি কলকাতায় খুব কম পেয়েছি আমার অ্যাপার্টমেন্টে, তবে আমার বাড়িতে খুব সুন্দর ভিউ পাই, তখন আমি গিটার নিয়ে বসে পড়ি, নিজের গান বানানোর চেষ্টা করি। অনেক গান অলরেডি লেখা হয়ে গেছে, সুর করা হয়ে গেছে। আমি লেখালেখি করি নিজের মতো করে, কবিতা কি নিজের চিন্তা ভাবনা চাইলো সেগুলো সেগুলো লেখালেখি করি। অভিনয় নিয়ে ভাবি, নিজের জীবন নিয়ে ভাবি, কিভাবে কি করবো কিনা, নানান এক্সপিরিয়েন্স। তো এইগুলো সবসময় মাথার মধ্যে চলতে থাকে। এবং সব থেকে বেশি আমি জীবন্ত ফিল করি যখন আমি এই নেচারের সামনে থাকি। আকাশ, গাছপালা, হাওয়া, এগুলো খুব আমাকে চার্জ আপ করে, ভালো লাগে খুব। আচ্ছা, অনেক সময় অনেকে আবার থাকে কি, এরকম ওয়েদারে বাড়িতে বসে একটু ল্যাদ ট্যাদ খায়, সেটা কি করা হয় নাকি ল্যাদ না? খাওয়ার জন্য এরকম ওয়েদার লাগে না, ল্যাদ তো আমি সবসময় খেতে পারি কোনো কারণ ছাড়াই। তো হ্যাঁ, ল্যাদ খাওয়াটা আছে, পার্ট অফ লাইফ একটা। তবে আমি চেষ্টা করি যেন খুব বেশি ল্যাদ না খাই, কিছু যেন করি, কারণ যেহেতু এখন কলকাতা একা একা থাকি, নিজের কাজগুলো নিজে নিজে শিখছি। সেটা রান্না করা বলি, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা বলি। মা ফোন করে বলে, দেখছিস তো এগুলো সব করতে হচ্ছে। হ্যাঁ, হ্যাটস অফ, তুমি এত কিছু করো, যখন ছিলে বুঝতে পারি না। চলছে, এই নিয়ে চলছে সবকিছু। আচ্ছা, এবার জিজ্ঞেস করি, তুমি যখন যেহেতু তুমি কলকাতার ছেলে না, বাইরে থেকে যখন তুমি এলে এবং এই যে প্রফেশনটাকে যে চুজ করলে, কেন সেটা যদি বলো। প্রফেশন চুজের বলতে গেলে সবার প্রথমে আমাকে একদম ছোটবেলায় ফিরে যেতে হবে। যখন আমি প্রথম প্রথম টিভিতে দেখছি, তখন বক্স টিভি ছিল আমাদের, ওই টিভি ছিল না। ওই টাইমে যদি দেখি, তখন টিভিতে আমাদের নতুন নতুন গানগুলো হতো, সেটা বাংলার বলি বা বম্বের বলি। শাহরুখ খান, ঋত্বিক রোশন, আমাদের বাংলায় দেবজিৎ, এদের যখন গানগুলো আসতো ওই টাইমে, তাদের ফিল্মগুলো যখন দেখতাম, শাহরুখ খানকে ওপরে উঠে গুমসুদা ওই গানটা করতে দেখছি, ঋত্বিক রোশনকে এক পালকা জিনা, ধুমটু এর ওই গানগুলো, এবং দেবদা জিবদা, ওদেরকে নিয়ে তো কোনো কথাই হবে না। এইগুলো যখন প্রথমবার আমি জীবনে দেখেছিলাম, আমার জীবনে খেলাধুলো ছিল, ক্রিকেট, ফুটবল, আমার জীবনে পড়াশোনা ছিল, আমার জীবনে গানটা তখনও আসেনি, তবে গান শুনছি, গিটার তখনও জানি না। এই সব কিছু জীবনে ছিল, এই সব কিছুর বাইরে ছিল হচ্ছে এই ইন্ডাস্ট্রি, ফিল্ম, গান, সবকিছু। আমাকে এই জোনটা যতটা অ্যাট্রাক্ট করেছে, যতটা কানেক্ট করেছে, অন্য কোনো জোন এতটা আমাকে এক্সাইটেড করেনি, এতটা অ্যাট্রাক্ট করেনি। মাথার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটিয়ে দিয়েছে যে এই জিনিসটা খুব অদ্ভুত হচ্ছে, এই জিনিসটা তো আমি করতে চাই, এই জিনিসটা খুব ভালো লাগছে। আর সব থেকে বারবার মনে হতো যে এই জিনিসটা আমি পারবো, এই জিনিসটা আমার জন্য। ওখান থেকে আমি বলবো আমার জীবনে প্রথম ওই জিনিসটা জানতে পারা, এই জিনিসটা হওয়ার স্বপ্ন তৈরি হওয়া, এবং সেখান থেকে সময়ের সাথে সাথে বড় হওয়া। আমি যেহেতু বললামও তোমাকে, আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানে এই ধরনের স্বপ্ন দেখাটাই খুব অদ্ভুত ব্যাপার। বাড়ি থেকে সাপোর্ট পেয়েছিলেন? ইনিশিয়াল ডেজে তো ওরা জানতোই না। আমি যখন প্রথমবার সায়েন্স কমপ্লিটের পর কলকাতায় এলাম, নিউ টাউনে আমার কলেজ ছিল, ইউইএম। ওখানে 2020 থেকে 2024 আমার বিটেক গ্র্যাজুয়েশন হয়েছিল। ওই টাইমে আমি, ওই যে 3টে বছর ছিল, ওই 3টে বছর আমি পুরো নিউ টাউন থেকে টলিগঞ্জ বিগার্ডেন বাসে করে আপ ডাউন করেছিলাম। সকাল 9:30টায় পিঠে ব্যাগ নিয়ে বেরোতাম, বিগার্ডেন বাসে উঠতাম, টলিগঞ্জে নামতাম, এবং সারাদিন এই হাউস ওই হাউস, এই স্টুডিও ওই স্টুডিও, সারাদিন ঘুরে বেড়াচ্ছি।
এবং সারাদিন ঘুরে ফিরে কিচ্ছু পাচ্ছি না, কোথায় যাব কিছু বুঝতে পারছি না। এই করে করে সারাদিন পর রিজেকশন নিয়ে আবার বাসে করে 2 ঘন্টা জার্নি করে ধাক্কা খেতে খেতে বাড়ি ফিরে আসা। প্রথম প্রথম খুব চার্জড আপ ছিলাম, এখন যখন ভাবি তখন সত্যি খুব অবাক লাগে যে এই পরিশ্রমটা, এই কাজগুলো আমি করেছি। কারণ এখন সত্যি বলতে গেলে আমি নিজে পারতাম কি অতটা পরিশ্রম করতে? আর এটা সত্যি কথা, আমি কোনো রকম স্ট্রাগলের গল্প বলছি না। আমি সারাদিন কিছু খেতাম না ওই টাইমে। সকালে যা হোক করে স্নান করে মাথায় জলটা ঢেলে বেরোতাম, কখন কি খাচ্ছি কোনো মনে নেই। এবং কোথায় অনেক সময় হয় কি যে মানুষের মনের মধ্যে একটা আশাও ছেড়ে দেয়, যে কখনো কি সেরকম মনে হয়েছিল যে না আমি আর অনেকবার হয়েছে এরকম, আমি একবারও বলবো না। আমি যতই বলি আমি পজিটিভ একটা মানুষ, আমার মধ্যে সবসময় পজিটিভিটি থাকে, তেমন এটা নয় যে আমার মধ্যে কখনো কমপ্লেক্সিটি আসছে না, আমি কখনো সেলফ ডাউট করছি না। তুমি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পজিটিভ থাকবে, তারপরেও তোমার কলেজ শেষ হয়ে আসছে, বন্ধুরা চাকরির জন্য প্রিপারেশন করছে, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, কেউ পুনে চলে যাচ্ছে, তখন তোমার হাতে না জব লেটার আছে, না তোমার ইন্ডাস্ট্রিতে কিছু হচ্ছে, আর আমার কাছে কথা বলার মতো কেউ ছিল না যার সাথে শেয়ার করবো বা এইসব নিয়ে কথা বলবো। তো দিনের শেষে ভগবানের সামনেই দাঁড়িয়ে থাকতাম, ঠাকুর কিছু একটা করো, একটা সুযোগ অ্যাটলিস্ট দাও যাতে আমি কলকাতায় থাকতে পারি, টলিগঞ্জে নিজেকে যেন এসে রাখতে পারি। কারণ তখন নিউ টাউনে থাকতাম, ওই 2 ঘন্টা 4 ঘন্টার আপ ডাউনেই আমার সারাদিন কেটে যেত, এবং সারাদিন ঘুরে ফিরে কোনো ফল পেলাম না, কাউকে কিছু জানতেই পারলাম না। আর ইন্ডাস্ট্রির খুব অদ্ভুত ব্যাপার আছে, তুমি যখন নতুন নতুন, ভালো জায়গা হয়নি বা তুমি সেরকম নন কেউ নও, ছোট থেকে ছোট মানুষেরাও তোমাকে নিয়ে ইয়ার্কি করবে, ঠাট্টা করবে, ইনসাল্ট করবে, সেগুলোও ছিল। এরকম দিন গেছে, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছি। এই সব কিছু নিয়ে আমার 3টে বছর কেটেছে, এবং থ্যাঙ্কস টু গড অ্যান্ড থ্যাঙ্কস টু অলমাইটি, যারা আমাকে ভালোবেসেছে শুরু থেকে, যারা আমার পাশে থেকেছে। 3 বছর পর আমি বলবো, যখন আমার কলেজ সবে শেষ হয়েছে, তখনই ওই প্রথম সুযোগ ব্রেক, যেটা নিমফুলের মধু, ওই ব্রেকটা আসে প্রথম অর্পণ বাবু। সেটাও খুব অদ্ভুত ভাবে হয়েছিল, কারণ লুক সেট হয়, প্রোমো শুট হয়ে গেছিল, বলা হয়েছিল যে প্রোমো শুটে ফেস রিভিল করা হবে না। দেন আফটার 1 উইক আমি দেখলাম জি থেকে প্রোমোটা ছাড়া হয় এবং ফাইনালি আমাকে দেখানো হয় এবং আমি করছি। আমি তখন আই ওয়াজ লাইক একটা রিল্যাক্সেশন, একটা শান্তি। কিন্তু ওটাও একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল, কারণ ওখানে সবাই সিনিয়র অ্যাক্টর ছিল, হ্যাঁ, exactly. একটা এত বড় সিরিয়াল ছিল তখন, ITRP। আমি যেহেতু নতুন, প্রথমবার ফ্লোরে দাঁড়াচ্ছি, ওই 3 মাসও আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, জানতে হয়েছে। ওইভাবেই জার্নি শুরু হয়েছিল, এবং এখন দেখো ঘুরে ফিরে বেশ করেছি, প্রেম করেছি, স্বয়ং মানুষের ভালোবাসা, প্রথমবার ব্রেক পাওয়া, চলছে এইভাবেই চলছে। মানুষের ভালোবাসা এবং আমার পরিশ্রম এইভাবেই কোথা থেকে কোথায় কি হয়ে গেছে নিজেও জানতে পারিনি, এখনো জানি না ইন ফিউচার কি আছে, বাট এইটুকু জানি যে আমার পরিশ্রমকে মানুষ ভালোবাসা দিয়ে যেমন এসেছে, অবশ্যই দেবে, ভালোবাসে মানুষ আমার। রাজদীপ, এই যে প্রথমেই এসে তুমি একদম জি বাংলাতে প্রথম এতে, এবং এই যে রিসেন্ট কিছুদিন আগে তোমার কাজটা শেষ হলো যেটাতে তুমি লিড করলে, তো তোমার কাছেও কি এই যে সেকেন্ড লিড বা লিড, এটাও কি কতখানি ম্যাটার করে তোমার কাছে বিশেষ করে? দেখো, প্রথমে এসেই আমি হিরো বা লিড হয়ে যাইনি, লিড পেয়ে যাইনি। আর আমি যখন লিড করছিলাম না ইনিশিয়াল ডেজে, সেটা অর্পণের বাবু বলি বা আনন্দিতে পাবলো বলি, সেগুলো আমার কাছে ক্যারেক্টার ছিল। এবং বেশ করেছি, প্রেম করেছিতে যে স্বয়ংটা, সেটাও আমার কাছে ক্যারেক্টারই, কোনো আলাদা নয়। জাস্ট বিকজ ওই সিরিয়ালের হিরো স্বয়ং, তাই বলে আমি সেটাকে আলাদা চোখে দেখছি না। আজকে স্বয়ং চরিত্রটা তৈরি করার জন্য আমি যতটা পরিশ্রম করেছি, আমি অর্পণ বাবু বা পাবলোর জন্য ঠিক ততটাই পরিশ্রম করেছি, ততটাই ভেবেছি বা ততটাই স্বপ্ন দেখেছি যে এই চরিত্রটা যেন মানুষ নেয়, মানুষ ভালোবাসে এবং যেন জনপ্রিয়তা পায়। তো সেইভাবে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ইন্ডিভিজুয়াল ভাবে দেখি না যে আচ্ছা হিরো মানে এখানে বেশি করে দেবো, হিরো নয় তার মানে হালকা করে দেবো, নেভার, কোনোদিন এটা আমি করিনি, আর এটা করা উচিতও না আমার বলে মনে হয়। কিছুদিন আগে আমি একজনের এতে দেখছিলাম, একজন অভিনেত্রী বলছে, আমি নাম নিচ্ছি না, যে আমি লিড ছাড়া করব না। তো এরকম কি তোমারও কোনো ধারণা আছে না, যে না ভালো চরিত্র যদি সেকেন্ড লিড হয় যে না আমি করবো না লিড না পেলে, এরকম কি কোনো তোমার সবার চিন্তাধারনা পার্সোনাল আছে? পার্সপেক্টিভ থাকে, কে কি করতে চায় কি না। আর আমি কোনো পার্সোনাল বায়াস রাখতে চাই না যে লিড পেলে লিড করব, লিড না পেলে এটাও করতে পারি। আমার হাতে কিছু নেই। প্রথমত আমি কারোর কাছে যাচ্ছি না, আমাকে ডাকা হচ্ছে, আমার কথা মাথায় আসছে বলে আমার কাছে কলটা আসছে এবং আমি অফারটা পাচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত সেই অফার বা কিছু আমি দেখছি, ততক্ষণ পর্যন্ত আমি নিজেও বলতে পারবো না যে আমি কি করতে চলেছি। দেখা যাক কি ইন ফিউচারে আমার জন্য অপেক্ষা করছে, তবে যেটাই করব সেটাতে সমান পরিশ্রমটা দেখতে পাওয়া যাবে, যেটা এতদিন দেখতে পাওয়া গেছে। আচ্ছা, বাড়ির লোকজন এখন কি বলছে, যেহেতু এখন ছেলে এত পপুলার এবং বাবা একটা সেই পুলিশ জায়গা, তো এখন কি বাবা সেটাকে মেনে নিয়েছে না ছেলে একজন অ্যাজ আ অ্যাক্টর? বাবা মেনে নিক বা নাই নিক, শুরুর দিকে তো অবশ্যই ছিল এই ব্যাপারগুলো, যে যখন আমি কলেজে পড়ছি এবং চেষ্টা করছি, হচ্ছে না,
তখন এই ব্যাপারগুলো ছিল, তোকে কলকাতায় পড়াশোনা করতে পাঠিয়েছি, এসব কি, এসব তো নয়, এসব কেন হচ্ছে। কাট টু এখন যখন বাবা পুলিশ স্টেশনে থানায় যখন ডিউটি করে, তখন জি বাংলায় যখন টিভিতে চলে, তখন থানাতেই সবাই বাবাকে ডেকে বলে, ওই দেখো তোমার ছেলে সিরিয়াল হচ্ছে, বা রিসেন্টলি দিদি নাম্বার 1 গেছিলাম, ওই দেখো তোমার ছেলে দিদিমা দেখাচ্ছে। এখন বাবাকেই সবাই ডেকে ডেকে দেখায় ফোনে বা টিভিতে। তো এইগুলো দেখে বাবাও এখন যতটাই হোক ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রাজীব, তুমি যদি অ্যাজ অ্যাক্টর না হতে, তোমার অন্য প্রফেশনে গিয়ে কিসে তুমি যেতে, কি ইচ্ছে ছিল? এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, এটা খুব অন্যরকম হয়ে মানে যাবে। কিছু ভেবেছিলে না? ভেবে ভেবে রাখা আলাদা আর আচ্ছা। পছন্দের ব্যাপার আলাদা। আমি আচ্ছা। এটুকু বলতে পারি যে কিছু হই বা না হই, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তো হতাম না। আচ্ছা। কিছু হই বা না হই, যেটা নিয়ে পড়াশোনা আমার, সেটা আমি একদম আচ্ছা। হতাম না। তবে এই আর্টিস্টিক জোন, অ্যাক্টিং, সিঙ্গিং ইন্ডাস্ট্রি তো অবশ্যই, সেটা বাদ দিয়ে যদি কিছু সত্যি আমাকে অ্যাট্রাক্ট করে থাকে, সেটা ইনিশিয়াল ডেজ বা এখনো, আই রিয়েলি লাভ আর্মি, মিলিটারি, এই আচ্ছা। জোনটা আমার খুবই ভালো লাগে, অ্যাট্রাক্ট করে। আচ্ছা। তো আমি যদিও সেটা নিয়ে কোনোদিন কিছু পরীক্ষাও দিইনি, কিছু চেষ্টা করিনি, বাট যদি কোনোদিন সুযোগ হতো বা অন্য জন্মে যদি সুযোগ হয়, আমি অবশ্যই একজন ফাইটার প্লেন চালাচ্ছি বা মিলিটারি, আর্মি, আমার খুব ভালো লাগে, ওদেরকে খুবই সম্মানও করি, খুব ভালো লাগে। আর দেশের জন্য সেবার থেকে বড় কিছু হয় না। তো আমি অবশ্যই সেকেন্ড অপশনে রাখছি না, বাট দ্যাটস অ্যান ডিফারেন্ট লাভ ফর মি, আর্মি, ইন্ডিয়ান আর্মি। আচ্ছা, তোমার কি ইচ্ছে পুরো এই অভিনয় জগতেই কন্টিনিউ করে যাওয়া? আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ লিড, আমি অবশ্যই চাইবো, অবশ্যই অনেক গ্রো করতে চাইবো অ্যাজ অ্যান অ্যাক্টর, অবশ্যই, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ দিনের শেষে সব কিছু হয়ে যাবে, যেটা স্টাইল বলি, এই সেই যাই বলি, কিন্তু পারফরমেন্সটা অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ অ্যান অ্যাক্টর, ওটা খুব ইম্পর্টেন্ট হয়। এবং যেটা আমিও বলবো, যে যখন প্রথম প্রথম মানুষ আমার অভিনয় দেখে বলতো যে তোমার হাসিতে আমরা হাসছি, তোমার কান্নায় আমাদের চোখ থেকে জল পড়ছে, আমার মনে হয় এর থেকে বেশি কিছু পাওয়া একজন অ্যাক্টরের কাছে থাকতে পারে না। ওই জিনিসটা যতটা আমাকে অ্যাট্রাক্ট করেছে, কিক দিয়েছে, ততটা অন্য কিছু এখনো পর্যন্ত দেয়নি। তো আমি চেষ্টা করবো যেন কোথাও কি আমার পারফরমেন্সটা খুব ভালো আমি যেন দিতে পারি, অ্যাটলিস্ট এই ইচ্ছেটা আমার কাছে থাকবে সারা জীবন। আচ্ছা, প্রথম যখন ইন্ডাস্ট্রিতে এলে, একটা তো ধরো তুমি মানে অন্য জায়গা থেকে, প্রপার কলকাতায় না, একদম ওখান থেকে এসেছো, তো প্রথম প্রথম কি ভয় কাজ করেছিল, বা এমন কিছু ফেস করতে হয়েছিল প্রথমবারে এসে ইন্ডাস্ট্রির, মানে যখন তুমি এন্ট্রি নিলে? প্রথমবার ভয় আমার পেয়েছিল ইন্ডাস্ট্রিরও আগে, আমি যখন প্রথমবার টলিগঞ্জে আসি, আমি তো কিছুই জানতাম না কলকাতার, নিউ টাউনে থাকতাম, নিউ টাউনটাই চিনেছি অনেক কষ্টে। তারপর বন্ধুদেরকে মিথ্যে বলে আমি টলিগঞ্জে ওদেরকে নিয়ে এসেছিলাম, যে ভাই চ একবার টলিগঞ্জটা দেখে আসি, খুব নাকি সুন্দর জায়গা, শুটিং হয়, অনেক কিছু হয়। ওরাও জানে না তখন যে আমি অ্যাক্টর হওয়ার স্বপ্ন নিয়ে এসেছি। তো প্রথমবার ওদের দুজনকে ভুলভাল বুঝিয়ে আমি টলিগঞ্জ আসি, ওরাও জানতো না কিভাবে যেতে হয়, বাসে করে, মেট্রো করে, অনেক কিছু করে আমরা প্রথম টলিগঞ্জে পা রাখি। সেদিন টলিগঞ্জটা ঘুরে দেখি। সেই দিনটার পরে যখন প্রথমবার আমি নিজে একা টলিগঞ্জে আসি, সেদিন আমার খুব ভয় করেছিল, যে আমি প্রথমবার জীবনে একা একা বেরিয়ে পড়লাম, যেখানে বাবা মা কেউ জানে না, আমার বন্ধুরাও জানে না, আর রোজ রোজ তুমি বন্ধুদের পাবে না টলিগঞ্জে আসার জন্য। এটা তোমার স্টোরি, তোমাকে লড়তে হবে। এবং যেটা বললাম, 3 বছর তোমার সাথে কে থাকবে, তোমাকে একাই থাকতে হবে। নিশ্চয়ই। সেই একা একা আমি যে প্রথমবার টলিগঞ্জে পা রেখেছি এবং 3টে বছর একা একাই করেছি, এই জিনিসটা সত্যি আমাকে অনেক বড় করেছে, অনেক কিছু শিখিয়েছে। এবং আমি সেই ছেলে যে ঘরে একটা জলও নিজে নিয়ে খাই না, মা এনে দেয়, সেই ছেলে যখন একা একা কলকাতার মতো জায়গায় বাসে করে, মেট্রো করে ঘুরে ঘুরে টলিগঞ্জ, নিউ টাউন করেছে, ওটা আমাকে কোথাও গিয়ে একটা শক্ত করেছে বলবো, অবশ্যই। হ্যাঁ, তো ভয় ওটা অবশ্যই ছিল, প্রথমবার টলিগঞ্জ আসাটা ভয় ছিল। তারপর ভয় লাগতো, খুব ভয় লাগতো যে হারিয়ে গেলে কি করব, খুব বোকা বোকা, হারানোর কিছু নেই সেটা মাথায় থাকতো না, যে হারিয়ে গেলে কি করব, হারিয়ে গেলে বাবাকে ফোন করবো না মেট্রো খুঁজবো না র্যাপিডো, কি করব তখন। তারপর কোনোদিনও হারায়নি অনেস্টলি। তো সেটাই হয়েছে, এবং এইভাবেই মানুষ বড় হয়, আমিও হয়েছি এইভাবে। আচ্ছা, আর একটা যে এখন আসবো অন্য প্রসঙ্গে, যে যেমন মানে আমরা যখনই অভিনয় করি, যে জুটিটা মানুষ পছন্দ করে, প্রত্যেকটা সিরিয়ালে যেমন জুটি থাকে, এবং তোমার যে শেষ মানে বেশ করেছি, প্রেম করেছি, এবং যে মানে স্বয়ং এবং জুই যে জুটিটা, এবং অনেক সময় কি হয়, আমরা ওই জুটিটাকে পছন্দ করতে করতে বাস্তব জীবনে অনেক সময় আমরা সেটাকে রিয়েল লাইফ, অনেকে পার্টনার হয়, অনেকে হয় না, বা সেটাকে দর্শক খুব ভালোবেসে যায়, এবং মাঝে মধ্যে কিছু ঘটনা অনেক সময় রটে যায় যে এর সঙ্গে এটার প্রেম চলছে বা এই চলছে। তো এইগুলো তোমার সঙ্গে তো লাস্ট যে ধারাবাহিকটা তুমি করলে হয়েছে, তো এটাকে কিভাবে এনজয় করো নাকি করে? ব্যাপারটা অনেকটা শাহরুখ খান কাজলের মতো, আমিও ছোটবেলায় ভাবতাম ওরা বর বউ, ওরা একসাথে থাকে, বাট অ্যাকচুয়ালি যেটা নয়।
ওদের নিজস্ব পার্সোনাল লাইফ আছে, পার্সোনাল হাজবেন্ড পার্সোনাল ওয়াইফ ডিফারেন্ট আছে। একদম। শুধুমাত্র কাজের জায়গায় তারা যেহেতু খুব ভালো বন্ধু, তো আমরা অলরেডি সেটা বিশ্বাস করি। এবং অ্যাজ অ্যান অ্যাক্টর যে কোনো আমি সেটা ছেলে বলি বা মেয়ে, দুজনের জন্যই তো পাওয়া যে এতটা ভালো তারা বন্ধুত্ব রেখেছে, এতটা ভালো তারা অভিনয়গুলো করেছে, প্রত্যেকটা সিন করেছে, অডিয়েন্স তাদেরকে কাপল ভেবে নিয়েছে, অডিয়েন্স তাদেরকে একসাথে ভাবছে। তো এটা প্রফেশনালি দেখতে গেলে অবশ্যই একটা সাকসেসফুল পয়েন্ট দুটো কো অ্যাক্টরের জন্য। বাকি পার্সোনাল কে কার সাথে প্রেম করবে সেটা তো তাদের পার্সোনাল জোন, আমি কি বলতে পারি বলো। তো এখন যদি বলা হয় যে রাজদীপ কি সিঙ্গেল? হ্যাঁ, পুরো সিঙ্গেল, অনেক দিন হয়ে গেল, আজ বলে নয়, ইটস বিন মোর দ্যান ওয়ান ইয়ার অ্যারাউন্ড। কখনো কি মনে হয় কলকাতায় একা থাকছি যে না একজন পার্টনার হলে ভালো হতো? বা পার্টনার হলেই যে একাকিত্ব কেটে যাবে এটা তোমায় কে বলছে? না না সেটা না, কিন্তু তবুও মনে হয় না যে না পাশে কেউ থাকলে কোথাও কি একটা মানে পাশে কেউ ভালো হয়, থাকলে বা আমি partner একটাই থাকলে কথা ভালো হয়। বলবো যে দিনে 24 ঘন্টা আমাকে যদি কেউ ফোন, মেসেজ আর ভিডিও কল করে, সেটা আমার মা। আমাকে একটা সেকেন্ডের জন্য একা ছাড়ে না। এই এখন ফোনটা সাইলেন্ট আছে, নাহলে টুংটাং মেসেজ আমার ফোনে আসছে এখন। একটু আগে মাকে বলেওছিলাম যে যাচ্ছি ইন্টারভিউর জন্য। তো যদি লাইফে গার্লফ্রেন্ড থাকে না, সেও বোর হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে যে তুই ভাই তোর মাকে নিয়ে থাক, আমাকে ক্ষমা কর। সেই বাবুর মা যেমন ছিল, বাবুর মা, মামাস বয়, মানে মামাস boy। টিপিক্যাল হ্যাশট্যাগ মামাস বয়। এটা আমি কোনো রকম ভাবে অন্যভাবে বলছি না, বাট এটা হয়ে গেছে শুরু থেকে। মা সবসময় আপডেট নেয় আমার, মানে 1 মিনিট যদি এদিক ওদিক হয়ে যায় চিন্তা থাকে সব। প্রচন্ড চিন্তা থাকে। চিন্তা ছাড়াও মা পুরো, মা খুব পজিটিভ আমাকে নিয়ে। রাজদীপ কি সিঙ্গেল চাই? সিঙ্গেল চাই, আচ্ছা কত চলে। আচ্ছা, তো আচ্ছা, তো এই যে আমরা যেটা ব্যাপারটা বলছিলাম যে মানে ধরো এখন কি কাজ সামনে আসছে যদি দর্শকদের বলো? সেটা তো এলে বলতে পারবো। আচ্ছা, আশা মানে কথাবার্তা কি কিছু চলছে? সবসময় চলে, এরকম নয় যে চলে না। এবং যা বলেওছি যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসছি, এরকম অনেক অডিশন দিয়েছি, অনেক মানুষের সাথে কথা হয়েছে, যেগুলো ফাইনালি এক্সিকিউট হয় না, ল্যান্ড হয় না, অনেক রকম ব্যাপার থাকে। এবং প্রেজেন্ট মুহূর্তে দাঁড়িয়ে এবং লং টার্মে দাঁড়িয়েও অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রত্যেকটা অ্যাক্টরকে এই জিনিসগুলো ফেস করতে হয় যে তুমি 10টা জিনিস চাইলে তো 10টা জিনিসই ল্যান্ড করবে, সেরকম কোনো মানে নেই। কোনটা কার জন্য আছে, কোনটা কার ভাগ্যে আছে, কোনটা কার ডেস্টিনি, সেগুলো সত্যিই খুব অদ্ভুত ব্যাপার, ভাগ্যের ব্যাপার, কার লাক কোন জায়গায় ক্লিক করবে। আমি নিজে যখন বেশ করেছি, প্রেম করেছি, সুযোগ পাই, তখন আমি আনন্দই করছিলাম অলরেডি। তো আমি নিজেও জানতাম না যে আমি হুট করে এইভাবে হিরো হয়ে যাব ওভারনাইট, বলি কি কয়েক সপ্তাহের মধ্যে। তো সেটাও যখন জানতাম না, সেরকম ইন ফিউচারও জানি না যে কালকে আমার জন্য কি অপেক্ষা করছে, কি হবে কি না। কি হবে সেটার থেকে বেশি ভাবি যখন কোনো কিছু আসবে আমার কাছে, আমি যেন সেটার জন্য প্রিপেয়ার থাকি, আমি যেন ডেলিভারি করতে পারি। এখন পুরো নিজের উপর কাজ চলছে। এখন একটু জিম যাওয়ার চেষ্টা করছি, ঠিকঠাক টাইমে খাওয়া, ঠিকঠাক টাইমে ঘুম, যতটা নিজের ওপর ইনভেস্ট করা যায় সেটা চলছে। মাঝে মাঝে উইকেন্ডে ফিল্ম দেখতে যাই, ঘরে তো মাঝে মাঝে ফিল্ম দেখি। ফিফা শেষ হলো, ওয়ার্ল্ড কাপ, তুমি মন ভেঙে গেছে, ফাইনাল লেগে মন পুরো ভেঙে গেছে আমার, বাট এটাই জীবন, মেনে নিয়ে এগোতে হবে। আচ্ছা, রিসেন্ট যে তোমার ধারাবাহিকটা হঠাৎ করেই যদি বলি মানে বন্ধ প্রায় হলো, তো কোথাও কি একটা খারাপ লাগা কাজ করে? যে কোনো মানুষের ক্ষেত্রে খারাপ লাগা কাজ করতে পারে, সেটা আজ বলে কেন, আজকে কোনো সিরিয়াল যদি 2-3 বছর পরও শেষ হয়, সেটা আরো বেশি কষ্ট। এবার ধরো মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে হয়তো 1-2 বছর চললো, বা সেটা গিয়ে এত ভালো একটা প্রোডাকশন হাউসের সঙ্গে তোমার কাজ, তো সেটা গিয়ে মাঝখানে তো কোথাও কতটা তোমার মতে কি বলে, এটা কি অনেকটাই গল্পর ক্ষেত্রে ম্যাটার করে নাকি না? আমি কিছু একটা বলবো, অন্য কো অ্যাক্টর কিছু একটা বলবে, অন্য মেকআপ আর্টিস্ট কিছু একটা বলবে, অন্য লাইটম্যান কিছু একটা বলবে, অন্য পুরো প্রোডাকশন হাউসে নানা রকম মানুষ নানা রকম কথা বলবে, যে এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে, এবং বা অমুক কারণে হতে পারে। সেগুলোকে নিয়ে ভাববো নাকি মুভ অন করবো এখান থেকে, যে শেষ হয়েছে, ঠিক আছে অ্যাকসেপ্ট করি, চলো এগোই, দেখা যাক নতুন কি হতে পারে কিনা। তো আমি ওই সেকেন্ড অপশনটা চুজ করেছি, চলো মুভ অন করি। তার মানে এটা নয় যে অবশ্যই মন খারাপ হয়নি বা আমি ভাবিনি সেটা নিয়ে, বাট সেটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে পারফরমেন্স দেওয়া, কাজ করা, স্ক্রিপ্ট হাতে পাচ্ছি সেটা পড়ে সেটাকে ডেলিভারি দেওয়া, এবং এক্সপেকটেশন রাখা এবং রেজাল্ট আমাদের হাতে নয়, সেগুলো করা উচিত নয়, করিও না। যখন আবার একই কথা, যখন হিরো হয়েছিলাম এক্সপেক্ট করিনি হিরো হয়ে যাব, হয়েছি, নিজের চেষ্টা দিয়ে সবকিছু দিয়ে করার চেষ্টা করেছি। এবং প্রথম যখন হয়েছিলাম, যখন অ্যাজ এ লিড, তখন আমার খুব মনে হয়েছিল যে এটা খুব দায়িত্বের ব্যাপার, প্রথমবার দায়িত্ব পাচ্ছি, কি হবে কি না। তবে খুব কনফিডেন্টও ছিলাম যে হ্যাঁ আমি করতে হবে, পারবো, করতে হবে। করেছি, যতদিন যেটা হয়েছে সেটা করেছি, যখন নেই তখন নেই। আমি আশা করব মানুষ যেন তার ডিজার্ভের জায়গাটা পায়, যে কাজটা পারে তাকে যেন কাজ দেওয়া হয়, এবং যা চেষ্টা আছে সে যেন চেষ্টা করতে পারে নতুন সুযোগের মাধ্যমে।
আচ্ছা, তোমার 3টে ধারাবাহিক করা হয়ে গেল, এবং ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই তোমার বন্ধু বান্ধব হয়েছে। আচ্ছা, খুব একটা সেরকম? খুব একটা বন্ধু বান্ধব অনেস্টলি মানে বন্ধু জিনিসটা খুব অদ্ভুত, জানো তো। মানে আমার স্কুলেও কিছু বন্ধু ছিল, তারা খুব হাতে গোনা এখন একটা দুটো বন্ধু হয়ে গেছে। কলেজে আমার কিছু সত্যি ভালো বন্ধু আছে যাদের সাথে আমি কাছে থাকি, মাঝে মাঝে আমরা ওকেশনালি মিট করে ঘুরি। ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত সকল বন্ধু এখনো হয়নি যার সাথে আমি এনি টাইম ফোন করে কথা বলতে পারবো, সুখে দুঃখের সঙ্গী হতে পারবে। দে আর ভেরি গুড কো অ্যাক্টার্স, তাদের সাথে প্রফেশনালি কথা হয়। বন্ধুত্ব এখনো সত্যি তুমি কি এমনি চুপচাপ নাকি মিশতে ভালোবাসো? না তোমার মনে হয় কি না ইন্ডাস্ট্রির লাইনে এরকম বন্ধু বান্ধব, আমি একটু চুপচাপই থাকি বা খুব একটা মিশবো না, নাকি না ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না বলে তুমি? ওরকম সাবজেক্টিভ ব্যাপার কিছু নেই যে এর সাথে মিশবো ওর সাথে মিশবো না, এর ব্যাপারে চুপচাপ থাকবো, এ হলে খুলে মিশবো, ওরকম ব্যাপার নেই। আমি সবার সাথেই ওপেনলি মিশি, সবার সাথেই মন খুলে কথা বলি। এবার তুমি জোর করে কারোর সাথে বন্ধুত্ব করতে না। পারো না, জোর করে কারোর সাথে ওই জোনে যেতে পারো না, যেটা হওয়ার সেটা ন্যাচারালি হবে। তো হ্যাঁ, অবশ্যই ন্যাচারালি বন্ধুত্ব হওয়াটাতে আমি বেশি বিশ্বাসী। আর এক্সট্রোভার্টও বলবো না, নিজেকে ইন্ট্রোভার্টও বলবো না। ইনিশিয়ালি শুরুতে একটু চুপচাপ থাকি, তারপর আমি নিজেই কথা বলতে শুরু করলে সবাই আমার সাথে ওপেন হয়ে যায়। এই ব্যাপারটা তো আমি নিজের মধ্যে রেখেছি। আচ্ছা, বড় পর্দায় কাজ করার অফার এসেছে না? ইচ্ছে ইচ্ছে তো নিশ্চয়ই ইচ্ছে তো আছে। প্রত্যেকটা মানুষের হ্যাঁ, থাকে, হ্যাঁ। এরকম কোনো কথাবার্তা বা কোনো না, audition? এখনো পর্যন্ত না। আচ্ছা। তুমি তো না, মানুষের একটাই থাকে যে আমি কারণ অনেকেই এখন ছোট পর্দা থেকে বড় পর্দায় তাড়াতাড়ি আসছে বা হোপ ফর দ্য বেস্ট, হ্যাঁ। নেভার সে নেভার। যাই হোক, মানুষের ভালোবাসা থাকলে অবশ্যই, কেন হবে না। আমি কোনোদিন ভাবিনি এই জায়গায় থাকবো। আজ থেকে 5 বছর আগেও যদি ঘুরে দেখি, আমি একটা নর্মাল ঘর থেকে উঠে আসা, কম্পিউটার সায়েন্স পড়ছি সেই ছেলে, কাট্টু আজকে তোমার সাথে ইন্টারভিউ দিচ্ছি আমি। এটাও আমার কাছে খুব বড় ব্যাপার। আমি খুব থ্যাঙ্কফুল তোমার কাছে যে তুমি ইন্টারভিউ নিতে চেয়েছো, আমার ডেকেছো আমাকে। এটাও আমার কাছে পাওয়া, এটাও আমার কাজের মাধ্যমেই অর্জন করা। তো এগেন কামিং ব্যাক টু পয়েন্ট, যে পরিশ্রম, চেষ্টা আর অনেস্ট ইন্টেনশনটা যদি রাখতে পারি, মনটা যদি সৎ থাকে, আমি অবশ্যই পারবো। আচ্ছা, দর্শকরা তো অনেকদিন ধরেই দিচ্ছে যে কবে আবার রাজদীপ বা তাদের ফেভারিট পছন্দের চরিত্রে ফিরবে, তো মানে কি বলবে দর্শকদের তুমি? দর্শকদেরকে আমি এইটুকুই বলবো যে তোমরা আমাকে প্রথম দিন থেকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছো, সেটা আমি নিমফুলের মধুর অর্পণ বাবুর বাবু বলি, আনন্দিতে পাবলো বলি, এবং আমার লাস্ট বেশ করেছি প্রেম করেছি তো স্বয়ংকে তোমরা প্রচন্ড ভালোবাসা দিয়েছো। সেটা এখনো পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, এখনো মানুষ সেই নিয়ে কথা বলে। ইন ফিউচার কি আসছে কিনা সেটা না তোমরা জানো না আমি জানি, আমি নিজেও জানি না যে কি ইন ফিউচার আসতে চলেছে। তবে যেটা আসবে আমরা সবাই চেষ্টা করি এখানে, সেটা তোমরা বলি বা আমি নিজে বলি, তোমরাও নানা রকম প্রফেশনে আছো, নানা রকম নিজস্ব জায়গায় আছো, সেটা স্টুডেন্ট বলি, স্কুল বলি, কলেজ বলি বা প্রফেশনে বলি। তোমরা সবাই চেষ্টা করছো যেন নিজেদের কাজে আমরা যেন নিজেরা বেটার জায়গায় যেতে পারি, প্রমোশন যেন পেতে পারি। আমিও ঠিক সেরকমই, আমি কোনো ব্যতিক্রম নই। আমিও চেষ্টা করব, আমি যেমন কাজ করে এসেছি, যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, সেরকম তার সমান বা তারও বেশি যেন বড় কিছু নিয়ে তোমাদের সামনে আসতে পারি, এবং তোমাদের সেই ভালোবাসাটা আবার যেন আমি পেতে পারি। ততক্ষণ আমাদের তো ফেসবুক আর ইনস্টাগ্রামে চলছেই কথাবার্তা, দেখা সাক্ষাৎ, সেখানেই আমাদের দেখা হবে। এবং সবাই খুব ভালো থেকো, লাভ ইউ। তাহলে দেখতেই পেলে, আর তোমরাও জানতে পারলে যে হয়তো খুব তাড়াতাড়ি আবার পর্দায় ফিরবে তোমাদের প্রিয় রাজদীপ। এবং ধন্যবাদ রাজদীপকেও যে আমাদেরকে সময় টময় দেওয়ার জন্য। তো এরকম আরো ভালো ভালো ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই টেলিকথাকে তোমরা সবাই ফলো করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।